আসসালামু আলাইকুম, কি অবস্থা এসএসসি 25 ব্যাচ। তো তোমাদের কিন্তু আজ ছিল ইতিহাস এক্সাম এবং তোমাদের নেক্সট এক্সাম হবে হলো পৌরনীতি ও নাগরিকতা। তো তোমরা অনেকে এক্সাম দিয়ে এসেছো এবং দিয়ে যারা এই ভিডিওটি দেখছো তাদের বলবো যে তোমাদের কিন্তু পৌরনীতির অনেক হিউজ সিলেবাসটা যেমন বড় তেমনি পড়াও অনেক বেশি, চ্যাপ্টারগুলোও বড়। তো তোমরা কিন্তু টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি শুরু করে দাও পড়াশোনা করা, একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে পড়াশোনা শুরু করে দাও, বেশি দেরি করো না। আর যে সকল চ্যাপ্টারগুলো তোমরা বেশি এমফাসাইজ করে পড়বে বা যে সকল টপিকগুলো তোমাদের আরও বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত সেই টপিকগুলো বা সাজেশন আমরা তোমাদের দিয়ে দিব একটু পরেই এই ভিডিওতে। এছাড়াও ফার্স্ট অফ অল কিছু জেনারেল টিপস যেগুলো সবসময় দিয়ে থাকি, আজকেও দেব কিছু জেনারেল টিপস যেগুলো তোমাদের ফলো করতে হবে, যেগুলো ফলো করলে বাকিদের থেকে তোমরা একটু ভালো মার্কস পাবে, ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে, ভালো এক্সাম দিতে পারবে। তো ফার্স্ট অফ অল হলো এগুলো কিন্তু তোমাদের কিন্তু এখন লাস্টের দিকের এক্সাম চলে এসেছে। তো আর বেশি এক্সাম নেই, কতগুলো আর কয়েকটা মাত্র এক্সাম রয়েছে। তোমরা মেইন এক্সামগুলো দিয়ে ফেলেছো। এখন অনেকে কি করবে, অনেকে বেশি এক্সাইটেড হয়ে যাবে যে এক্সাম তো শেষ, এক্সাম শেষ এই খুশিতেই অনেকে পড়াশোনা কমিয়ে দেবে। এটা কিন্তু করা একদমই উচিত নয়। সব ভালো যার শেষ ভালো। তো এইটাই তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের লাস্টের দিকের এক্সামগুলো আরও বেশি এমফাসাইজ দিতে হবে, আরও বেশি ভালো করে পড়তে হবে, ভালো করে পরীক্ষা দিতে হবে। এক্সাম শেষ এই খুশিতে যদি লাস্টের এক্সামগুলো খারাপ হয়ে যায় তাহলে কিন্তু A+ মিস হওয়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবে লাস্টের দিকের এক্সামগুলোতে বেশি গুরুত্ব দেওয়া বা বেশি ইম্পর্টেন্স দেওয়া। তো এই এক্সামগুলো যে রয়েছে তোমাদের আছে, পরের এক্সাম হলো পৌরনীতি, তারপর ভূগোল বা কমার্স যারা রয়েছে তাদের এক্সামগুলো রয়েছে যেমন। তো চেষ্টা করবে লাস্টের এক্সামগুলোতে ভালোভাবে পড়ে যাওয়ার, একদমই হেলাফেলা না করার। এক্সাম শেষ হচ্ছে সেই খুশি তো রয়েছেই, কিন্তু একটু ভালোভাবে পড়ে যেও। তারপর বোর্ড কোয়েশ্চেন সলভ করা। অনেকেই বলে আপু লাস্টে এত বইয়ের রিডিং পড়ে বোর্ড কোয়েশ্চেন সলভ করার টাইম পাই না। কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে তোমার একটা চ্যাপ্টারের পুরো রিডিং দিতে যে সময় লাগে বা যে যতটুকু তুমি নলেজ গেইন করতে পারো তার থেকে বেশি নলেজ কিন্তু তুমি প্র্যাকটিস করার মাধ্যমে বা বোর্ড কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে পেতে পারো। তো তোমরা চেষ্টা করবে বোর্ড কোয়েশ্চেনগুলো আগে সলভ করে যাওয়ার, তারপর যদি সময় থাকে আর একটু ভালোভাবে রিডিং পড়ার। আমি কিন্তু একদমই বলছি না যে বোর্ড বই তোমাদেরকে একদম স্কিপ করতে, কিন্তু একদম যারা একটু সময় নিয়ে রিডিং পড়ো বা একটু ভালো করে এলাবোরেটলি পড়ো তাদের বলবো যে আগে বোর্ড কোয়েশ্চেন সলভ করো, তারপরে বইয়ের একদম রিডিং টু রিডিং পড়ো। আগেই এত ডেসক্রিপটিভলি পড়ে শুধুমাত্র কমন না পাবা না এমন সম্ভাবনা ক্রিয়েট করার কোনো মানেই হয় না। সুতরাং বোর্ড কোয়েশ্চেন সলভ করা কিন্তু মাস্ট, কমন পেতে হলে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। তারপর এমসিকিউ এবং সিকিউ সমান গুরুত্বপূর্ণ। এটা আরেকটা কোয়েশ্চেন বা যেটা সব বেশি অনেক পেয়ে থাকি, সেটা হলো যে এমসিকিউ ভালো হয়েছে সিকিউ ভালো হয়নি, সিকিউ ভালো হয়েছে এমসিকিউ ভালো হয়নি। কিন্তু দেখো A+ পাওয়ার জন্য দুটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চেষ্টা করবে এমসিকিউ এবং সিকিউ সমান তালে প্র্যাকটিস করার, সমান তালে ভালো করার। খুব বেশি এমসিকিউ পড়ে গেলা, একদম সিকিউ পার্ট টাচ করলে না, এটা কিন্তু যেমন ক্ষতিকর তোমার জন্য, তোমার এক্সামের জন্য, তোমার রেজাল্টের জন্য, তেমনি আবার সিকিউ অনেক বেশি টাচ করলে বা সিকিউ অনেক বেশি প্র্যাকটিস করলে এমসিকিউ করলেও না, সেটা কিন্তু একদমই ঠিক না। সুতরাং ব্যালেন্স ওয়েতে তোমরা প্রিপারেশন নেওয়ার ট্রাই করবে। আর লাস্ট হলো পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা। অনেকে পরীক্ষার হলে গিয়ে চিল্লাচিল্লি পাড়াপাড়ি শুরু করে দেয়, কিন্তু এটা ঠিক না। পরীক্ষার হলে বা পরীক্ষার হলে যাওয়ার আগে চেষ্টা করবে মাথা ঠান্ডা রাখার, এবং পরীক্ষার সময়ও যদি তোমার কোয়েশ্চেন কমন নাও পড়ে তাহলেও চেষ্টা করবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার, বা যেটা পারছো না সেটা একটু স্কিপ রেখে যেটা পারবে সেটা একটু তাড়াতাড়ি দেওয়ার বা সেটা ভালোভাবে লেখার। যেই কোয়েশ্চেনটা তুমি বেশি ভালো পারো বা তোমার বেশি ভালো কমন পড়েছে সেগুলো কিন্তু আগে দেওয়ার ট্রাই করবে, এবং পরবর্তীতে যদি সময় বা সুযোগ হয়, যদি কারো কাছ থেকে শুনে নেওয়ার সুযোগ থাকে তাহলে সেটা পরে করবে। প্রথমেই একদম সবার সাথে কথা বলার দরকার নেই। যদি তোমার স্কোপ থাকে বা সেরকম সুযোগ থাকে একটু হয়তো শুনে নিলে, আমি বলছি না এটা জাস্টিফাইড, কিন্তু পরীক্ষার হলে একদম ছেড়ে আসার থেকে একদম নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কারো কাছ থেকে যদি একটু হেল্প নেওয়া যায় তাহলে তোমরা সেটা করতেই পারো। এবার চলে আসি সাবজেক্ট ভিত্তিক তোমাদের যে আলাদা আলাদা সাজেশনগুলো দেই তার কাছে। তো
তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের বলার, যাতে যখন তোমরা রিভিশন দাও একটু যদি ওগুলোর প্রতি, ওই টপিকগুলোর প্রতি বেশি এমফাসাইজ করতে পারো, যাতে কমন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো চলো দেখে নিই কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক পড়বো। প্রথমেই আসি প্রথম অধ্যায় থেকে ক খর জন্য কি পড়বো? উৎপত্তি টপিক আছে না, উৎপত্তি, তো সেটা পড়বে ক খর জন্য। এখান থেকে কিন্তু ক খতে কোয়েশ্চেন আসে। দেখো আরেকটা কথা, কি পড়বে তার থেকে ভালো জানা উচিত যে কি পড়বে না। সুতরাং তোমাদের জানতে হবে যে কোনটা পড়বে না, কোনটা পড়বে এটার আগে। উৎপত্তি থেকে কখনোই কিন্তু এলাবোরেটলি এত কোয়েশ্চেন আসে না। সুতরাং উৎপত্তি নিয়ে যদি তুমি 2 দিন কাটিয়ে দাও, 2 ঘন্টা কাটিয়ে দাও, কিছুই হবে না। উৎপত্তি নিয়ে অল্প একটু ধারণা রাখবে, যেগুলো ক বা খতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো সম্পর্কে অল্প ধারণা রাখবে। আর ক খর জন্য অনেক কম সাজেশন দিচ্ছি, তাই ক খ তোমরা বোর্ড কোয়েশ্চেন বা মডেল টেস্ট এগুলোর যে ক খ রয়েছে, এগুলো কোয়েশ্চেনের যে ক খ রয়েছে সেগুলো কিন্তু তোমরা পড়ে ফেলার চেষ্টা করবে, সেখান থেকেই কমন আসবে। তারপর সেকেন্ড আসি বিষয়বস্তু ও পরিসর। এগুলো কিন্তু আবার গ ঘর জন্য, বিষয়বস্তু এবং পরিসর। থার্ড নাম্বারে কি রয়েছে? পরিবারের শ্রেণীবিভাগ এবং কার্যাবলী। দেখো এখান থেকে কিন্তু পুরো একটা সৃজনশীল আসা সম্ভব, পরিবারের শ্রেণীবিভাগ এবং কার্যাবলী থেকে। তো গ ঘর জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। তোমরা একটু যেগুলো বলবো যে গ ঘর জন্য পড়তে, সেগুলো একটু এলাবোরেটলি পড়ে যাবা, একটু ডেসক্রিপটিভ ওয়েতে পড়ে যাবা। তারপর রয়েছে রাষ্ট্রের উৎপত্তি। তারপরে যে সরকার, এখান থেকেও কিন্তু গ ঘর জন্য কোয়েশ্চেন আসবে। তো রাষ্ট্রের উৎপত্তি এবং সরকার এখান থেকে গ ঘর জন্য পড়ে যাবে। তারপরে রয়েছে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক, এটা কিন্তু খ নাম্বারের মধ্যে। রাষ্ট্র এবং সরকারের সম্পর্ক এখান থেকে কিন্তু গ ঘ নাম্বারে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, আসবে না বললেই চলে। খ নাম্বারে হয়তো তোমাকে 2টা বা 3টা টপিক পয়েন্ট লিখতে হতে পারে, তো সেজন্য 2টা বা 3টা পয়েন্ট তুমি মুখস্থ করে যাও। অত বেশি টাইম কিল করার দরকার নেই, অত বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই। তো এটা থেকে তোমরা খ নাম্বারের জন্য পড়ে যাবে রাষ্ট্র এবং সরকারের সম্পর্ক। তারপরে আসি দ্বিতীয় অধ্যায়ে আমরা কি পড়ব? নাগরিকতা অর্জনের পদ্ধতি। এগুলো কিন্তু গ ঘর জন্য। আমি যেগুলো খ বা কর জন্য সেগুলো কিন্তু পাশে লিখে দিয়েছি, আর যেগুলো লিখিনি সেগুলো হলো গ বা ঘর জন্য, গ বা ঘর জন্য। এগুলো তোমাদের গ বা ঘর নাম্বারে আসার সম্ভাবনা বেশি। তারপরে রয়েছে দ্বৈত নাগরিকতা, সুনাগরিক। এই চ্যাপ্টারগুলো বা এই টপিকগুলো তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে। তারপর আসি নাগরিকের অধিকারের শ্রেণীবিভাগ। আরেকটা টপিক কি হলো? নাগরিকের অধিকার এবং অধিকারের শ্রেণীবিভাগ। এখান থেকেও কিন্তু গ ঘর জন্য কোয়েশ্চেন আসে, তো তোমরা চেষ্টা করবে এখান থেকে গ ঘর জন্য পড়ে যাওয়ার। তারপর আসে হলো তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তথ্য অধিকার আইন কত সালে প্রণীত হয়, কি কি আইন এর মধ্যে পড়ে, বা কোন কোন জিনিস করলে বা সেটা তথ্য অধিকার আইনের বহির্ভূত হয়, সেগুলো কিন্তু এমসিকিউতেও যেমন আসে, আবার সৃজনশীলও তেমন আসে। সুতরাং তোমরা একটু ভালোভাবে পড়ে যাবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক তথ্য অধিকার আইন। তারপর রয়েছে নাগরিকের কর্তব্য কিন্তু গ বা ঘর জন্য। তারপরে রয়েছে অধিকার এবং কর্তব্যের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খ নাম্বারের জন্য। এখান থেকে গ ঘরতে পড়ার কোনো দরকার নেই, 2-3টা টপিক তোমরা দেখে যেও, বা নাগরিক ও অধিকার এবং কর্তব্যের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে 2-3টা পার্থক্য তোমরা মুখস্থ করে যেও। এত গদ বাঁধা মুখস্থ করে এখন টাইম নষ্ট করার কোনো দরকার নেই। তারপরে যাই নেক্সট চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার থেকে কি কি পড়ব? আইনের মৌলিক বৈশিষ্ট্য এবং আইনের প্রকারভেদ, সাম্য। এই 3টা টপিক তোমরা ক খর জন্য পড়ে যাবে। এই 3টা টপিক তোমাদের কিন্তু ক খর জন্য ইম্পর্টেন্ট, তো তোমরা চেষ্টা করবে এখান থেকে ক খর জন্য পড়ে যাওয়ার। আইনের মৌলিক বৈশিষ্ট্য, আইনের প্রকারভেদ এবং সাম্য। তারপরে কি রয়েছে? এগুলো কিন্তু গ ঘর জন্য, আমি কিন্তু এগুলো বলে দিয়েছি, এইগুলো ক খর জন্য। আর পরে যেগুলো রয়েছে গ ঘর জন্য। গ ঘর জন্য তোমরা কি পড়বে? আইনের উৎস, স্বাধীনতা, আইন ও স্বাধীনতা, সাম্য ও স্বাধীনতা, সাম্যের বিভিন্ন রূপ। এই যে পরবর্তী টপিকগুলো বললাম এগুলো কিন্তু গ ঘর জন্য। এগুলো থেকে গ ঘতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি, তো তোমরা কিন্তু এখান থেকে গ ঘর জন্য পড়বে। নেক্সট চ্যাপ্টারে আসি, চতুর্থ অধ্যায় থেকে কি কি পড়বো? রাষ্ট্রের শ্রেণীবিভাগ। তারপরে রয়েছে সরকার এবং এর শ্রেণীবিভাগ।
একটা রয়েছে রাষ্ট্র এবং রাষ্ট্রের শ্রেণীবিভাগ, আরেকটা রয়েছে সরকার এবং সরকারের শ্রেণীবিভাগ, আরেকটা রয়েছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। এগুলো কিন্তু ফোর্থ চ্যাপ্টারের জন্য। আবারও বলছি, রাষ্ট্র এবং এর শ্রেণীবিভাগ, সরকার এবং এর শ্রেণীবিভাগ, বাংলাদেশের সরকার ব্যবস্থা। এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি যে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, এটা কিন্তু কোয়েশ্চেন প্রায়ই এসে থাকে। তারপরে চ্যাপ্টারে যাই, পঞ্চম চ্যাপ্টার সংবিধান প্রণয়নের পদ্ধতি। এটা কিন্তু খ নাম্বারের জন্য। পঞ্চম চ্যাপ্টার থেকে প্রথম টপিক হলো সংবিধান প্রণয়নের পদ্ধতি। তারপরে রয়েছে সংবিধান, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। তারপরে রয়েছে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধানের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এবং সংবিধানের যে সংশোধনী রয়েছে এগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্নের জন্য। যে সংশোধনী থেকে যে সকল কোয়েশ্চেন আসে, তোমার ডেসক্রিপটিভ কোয়েশ্চেনও আসতে পারে গ বা ঘর জন্য, এছাড়াও বহু নির্বাচনী থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে বাংলাদেশের সংবিধানের সংশোধনী, কোন সংশোধনী কত সালে হয়েছে, কোন সংশোধনীতে কোন জিনিসটি পরিবর্তন হয়েছে, আগে কি ছিল। সুতরাং তোমরা যদি এখান থেকে এই চ্যাপ্টার স্কিপ করতে না চাও তাহলে কিন্তু এই টপিকগুলো অবশ্যই পড়বে। তারপরে আসি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে কি কি পড়ব? ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে সরকারের শ্রেণীবিভাগ। এটা কিন্তু ক বা খ নাম্বারের জন্য। সরকারের যে শ্রেণীবিভাগ রয়েছে এটা কিন্তু ক বা খ নাম্বারের জন্য আমরা পড়ব। তারপরে রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাদের কার্যাবলী কি, তারা কি করে থাকে, তাদের হাতে কি কি পাওয়ার রয়েছে, বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় চলে, এটা কি রাষ্ট্রপতি শাসিত নাকি প্রধানমন্ত্রী শাসিত, কোনটা, এটা কিন্তু আসে। তো আরেকটা রয়েছে যে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ একটু কম ইম্পর্টেন্ট এগুলোর তুলনায়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী থেকে যত কোয়েশ্চেন আসে, মন্ত্রী পরিষদ থেকে কিন্তু তত কোয়েশ্চেন আসে না। এছাড়াও মেইন কথা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের কার্যাবলী, এদের দায়িত্বের সময়সীমা, এগুলো থেকে কিন্তু এমসিকিউ এসে থাকে। সুতরাং তোমরা চেষ্টা করবে একটু বিস্তৃতভাবে পড়ে যাওয়ার, একটু ভালো নলেজ রাখার। তারপরে রয়েছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেমন হয়, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কোন ধরনের বা কোন কাঠামোতে বাংলাদেশের সরকার চলে, এগুলো আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো আইনসভা। আইনসভাতে কয় কক্ষ বিশিষ্ট আইনসভা, বাংলাদেশ কয় কক্ষ বিশিষ্ট, মহিলা সদস্য কতজন, তাছাড়া রয়েছে তোমাদের কয় বছর, এটা আইনসভা কয় বছরের, কে ডাক দেন, কে ভঙ্গ করেন, কত বছর পর পর নির্বাচন হয়, এগুলো কিন্তু এসে থাকে আইনসভা থেকে। এগুলো একটু একটু বিস্তৃতভাবে পড়ে যাবে। বাংলাদেশের আইনসভাটা নিয়ে একটু এলাবোরেট নলেজ রাখবে তোমার মাথায়, বা একটু ভালো নলেজ রাখবে তোমার মাথায়, কারণ এখান থেকে যেমন এমসিকিউ আসে তেমন সৃজনশীলে আসে। আবার তোমার কিন্তু ক খ থেকেও এখানে 1 নাম্বার বা 2 নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে, যে আইনসভা থেকে কয় কক্ষ বিশিষ্ট, মহিলা সদস্য কয়জন, নর্মাল সদস্য কয়জন, কে ডাক দেন, কে ভঙ্গ করেন, কত বছর পর পর নির্বাচন হয়, তারপর কত বছর বয়সী একজন আইনসভার সদস্য হতে পারে, বা প্রধানমন্ত্রী হওয়ার বছর কত, বা রাষ্ট্রপতি হওয়ার বয়স কত, বা কত বছর বয়সের পর আর রাষ্ট্রপতি হতে পারে না, সেটাও কিন্তু রয়েছে। তারপরে রয়েছে বিচার বিভাগ। বিচার বিভাগটা একটু ভালো করে পড়ে যেও। এছাড়া আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, 3টা বিভাগ যে রয়েছে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে বিচার বিভাগের কাজ কি, আইন বিভাগের কাজ কি, তারপর শাসন বিভাগের কাজ কি, এগুলো কিন্তু আসতে পারে। তারপরে রয়েছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে কি কি পড়ব? রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, নির্বাচন পদ্ধতি, নির্বাচন কমিশন এবং নির্বাচনের প্রকারভেদ। নির্বাচনের প্রকারভেদ এটা কিন্তু ক বা খতে আসে, ঠিক আছে, এটা কিন্তু ক বা খতে আসে। তো তোমরা চেষ্টা করবে এখান থেকে ক বা খর জন্য পড়তে। খুব বেশি বড় করে পড়ার কোনো দরকার নেই, লাস্টেরটা ক বা খর জন্য। এছাড়াও যেগুলো বলেছি এগুলো গ ঘর জন্য, যে বাংলাদেশের রাজনৈতিক বৈশিষ্ট্য, নির্বাচন পদ্ধতি এবং নির্বাচন কমিশন। বাংলাদেশে কোন ধরনের নির্বাচন কমিশন, কোন কোন ওয়েতে নির্বাচন হয়, পরোক্ষ নাকি প্রত্যক্ষ, এগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। আরেকটা কথা, যে যেটাই পড়ো না কেন, বাংলাদেশের প্রেক্ষিতে কোন ধরনের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, বাংলাদেশের সংবিধান কেমন, বাংলাদেশের আইনসভা, এগুলো কেমন, বাংলাদেশের প্রেক্ষিতে পড়ে যাওয়ার চেষ্টা করবে। বাংলাদেশ থেকে কিন্তু বা বাংলাদেশের কনটেক্সটে কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো তোমরা যখন এই ধরনের কোয়েশ্চেন দেখবে, যে কোনো কোয়েশ্চেনে বাংলাদেশ রিলেটেড কোয়েশ্চেন আছে বা বাংলাদেশ রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে।
তারপরে নেক্সট চ্যাপ্টার আসি, অষ্টম। অষ্টম চ্যাপ্টারে কি কি রয়েছে? স্থানীয় সরকার এবং এদের কার্যাবলী। স্থানীয় সরকারগুলো কি কি রয়েছে? স্থানীয় সরকারের মধ্যে রয়েছে ইউনিয়ন, উপজেলা, জেলা, তারপরে রয়েছে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন। তো ইউনিয়ন রয়েছে, উপজেলা রয়েছে, জেলা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকার। স্থানীয় সরকার রয়েছে। তো এখান থেকে কিন্তু এগুলোর কাঠামো বা এগুলোর কার্যাবলী যতগুলো রয়েছে সবগুলো ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে, যে ইউনিয়ন, উপজেলা, জেলা, সিটি কর্পোরেশন এগুলোর কার্যাবলী কি, এগুলোর প্রশাসনিক কাঠামো কেমন, সব কিছু পড়ে যাওয়ার চেষ্টা করবে। তারপরে রয়েছে পার্বত্য চট্টগ্রামের বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশের সকল জেলাগুলোতে যে ধরনের শাসন ব্যবস্থা বা যে ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, স্থানীয় সরকার, পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু সে ধরনের শাসন ব্যবস্থা বা সে ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা নেই, ওদের কিন্তু একটু আলাদা। তো আলাদা কিভাবে বা কি কি কার্যাবলী আলাদা, কি কি গঠন প্রক্রিয়া আলাদা, সেটা কিন্তু একটু দেখে যাওয়ার চেষ্টা করবে, যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার ব্যবস্থার বিশেষ কাঠামোটি কেমন। আরেকটা আছে হলো নারীর ক্ষমতায়ন, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নারীর ক্ষমতায়ন থেকে কিন্তু প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে, তো তোমরা চেষ্টা করবে যে নারীর ক্ষমতায়ন থেকে অবশ্যই একটু ভালো করে পড়ে যাওয়ার। তারপরে নেক্সট চ্যাপ্টার আসি যে নবম। নবম থেকে কি কি পড়বো? জনসংখ্যা সমস্যা। দেখো, তোমরা এই ধরনের সমস্যা এবং প্রতিকার রিলেটেড যে সকল চ্যাপ্টার রয়েছে এগুলো একটু বড় হয়ে থাকে, তো তোমরা অনেকেই স্কিপ করার চেষ্টা করো, কিন্তু আমার সাজেশন থাকবে বা আমার পরামর্শ থাকবে যে এগুলো স্কিপ না করে এগুলোর প্রথমে তোমরা ডেসক্রিপশন পড়বে, জনসংখ্যা সমস্যা বলতে কি বোঝায়, বাংলাদেশের সাথে জনসংখ্যা সমস্যার রিলেশনটা কোথায়, তারপর এর প্রতিকার পড়বে 5টা, এবং এর ফলাফল, যে এটা কি ইম্প্যাক্ট ফেলে, প্রভাব, এটা পড়বে 5টা। এগুলো 5টা পয়েন্ট, তারপর তোমরা একটু এলাবোরেট করবে। তো তোমরা যখন এই 5টা পয়েন্টের কারণ, ফলাফল, প্রতিকার এগুলো পড়বে, তখন দেখবে যে এমনি কিন্তু একটু মাথায় পয়েন্ট কম রাখা, কম কষ্টে রাখা সম্ভব, আর পরবর্তীতে কিন্তু ভালোভাবে লিখতে পারবে। অনেকে এটা স্কিপ করে, কিন্তু আমি বলবো এইটা স্কিপ করার দরকার নেই, এটা ভালোভাবে পড়ে যাবে ভালোভাবে, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং প্রতিকার, যেটা বলেছিলাম, বৃদ্ধির কারণ বা প্রতিকার, এছাড়া এদের মধ্যে কোন কোন কারণগুলো রয়েছে বা কোন কোন প্রতিকারগুলো রয়েছে, সরকারি এবং বেসরকারি কি কি স্টেপ নিতে পারে সরকার বা বেসরকারি সংস্থাগুলো, এবং নাগরিক হিসেবে করণীয়। নাগরিক হিসেবে করণীয় কি, নাগরিক হিসেবে আমাদের কি কি করণীয় এই সকল সমস্যা প্রতিকারে। তো এই কয়েকটা জিনিস যদি কয়েকটা পয়েন্ট হিসেবে তুমি মনে রাখো, তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমার আটকানোর সম্ভাবনা কম। অন্যান্য টপিকগুলো ভুলে গেলেও এগুলো কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা কম। তারপরে রয়েছে নিরক্ষরতা সমস্যা, সন্ত্রাস, পরিবেশগত দুর্যোগ, নারী নির্যাতনের কারণ এবং প্রতিকার। অবশ্যই দেখে যাবে নারী নির্যাতন, নারী বা ওয়েমেন রিলেটেড যে সকল চ্যাপ্টারগুলো রয়েছে, যে সকল টপিকগুলো রয়েছে, চেষ্টা করবে সেগুলো একটু ভালোভাবে দেখে যাওয়ার। তারপরে রয়েছে কি 11 চ্যাপ্টার, তোমাদের লাস্ট চ্যাপ্টার 11। এখানে রয়েছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো, সার্ক, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস যেটাকে বলি, এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। তো এখান থেকে আমরা কি পড়ব? এখান থেকে পড়ব সার্ক এর পূর্ণরূপ, সদস্য রাষ্ট্র গঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী। সার্ক থেকে কি পড়ব? এখান থেকেও কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার করা ইজি, তো চেষ্টা করবে যে এটা বাদ না দেওয়ার। লাস্ট এর আগে যে চ্যাপ্টারটা বললাম 10 চ্যাপ্টার এবং 11 চ্যাপ্টারটা বাদ না দেওয়ার ট্রাই করবে, ভালোভাবে লিখতে পারবে, তোমাদের ভালোর জন্যই বলছি। পূর্ণরূপ, সদস্য রাষ্ট্র গঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী। তারপরে হচ্ছে জাতিসংঘ গঠনের উদ্দেশ্য, এর শাখা, কি কি শাখা রয়েছে এবং শাখাগুলো কি কি কাজ করে থাকে। এর কিন্তু বিভিন্ন শাখা রয়েছে, এই শাখাগুলো কিন্তু বিভিন্ন কাজ করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড, তো সেগুলো কি কি কাজ করে সেগুলো একটু জানার চেষ্টা করবে। তারপর হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেক বছরই এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা কি। তারপরে কি পড়ব? কমনওয়েলথের লক্ষ্য, উদ্দেশ্য, বাংলাদেশ ও কমনওয়েলথ, এটা পড়ব, বাংলাদেশ ও কমনওয়েলথের সাথে যে সম্পর্ক। তারপরে রয়েছে ওআইসি গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য।
তো এই ছিল তোমাদের ওভারঅল 11টা চ্যাপ্টার, এবং 11টা চ্যাপ্টারের উপর কোন কোন টপিকগুলো তোমাদের একটু ভালোভাবে পড়া উচিত। তো তোমরা দেরি না করে পড়াশোনা শুরু করে দাও, সময় কিন্তু নেই, হিউজ সিলেবাস। তো তোমরা চেষ্টা করবে প্রথম দিন থেকে সিরিয়াস হয়ে পড়ার, যাতে পরবর্তীতে একদম তাড়াহুড়ো না লাগে, একটু ভালোভাবে ভালো মতো প্রিপারেশন নিতে পারো। আরেকটা কথা, সিকিউ এমসিকিউ দুইটা সমান করে ব্যালেন্স করে প্রিপারেশন নেবে, ইনশাল্লাহ তোমরা খুবই ভালো করবে। আর পরবর্তী যে সকল তোমাদের পরীক্ষাগুলো রয়েছে, পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যেও, আর্টস কমের ফেসবুক পেজটিকে ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটা ভালো পরীক্ষা দাও, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।